আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকার ও ব্যবসায়ীদের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। ৬ রাজস্ব কর্মকর্তা দুর্নীতির অনুসন্ধানে দুদক। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস ও ১৬ জুলাই শহীদ দিবস উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। কোটি কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে উন্নত জাতের আনারসের চারা এনো লোকসানে টাঙ্গাইলের কৃষকরা। মুখ থুবড়ে পড়েছে প্রকল্প। এবং খাগড়াছড়ি মাটিরাঙ্গে বাণিজ্যিকভাবে সৌদির খেজুর চাষ করে সফল শৌখিন কৃষক নূর আলম। এবছর ৫ লাখ টাকার ফল বিক্রির আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এর আগে এনবিআর এর আন্দোলনকে পরিকল্পিত ও দুর্বিসন্ধিমূলক উল্লেখ করে দ্রুত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান সরকার। নইলে দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। সরকারের এমন হুঁশিয়ারির পর জরুরি বৈঠকে বসে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। রিপোর্ট মাঝারুল হক মুহাজিরের। এনবিআর নিয়ে সরকারের সিদ্ধান্তের পর এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ তারেক। সরকার যে কমিটি গঠন করেছে তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলেও মনে করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। এর আগে টানা প্রায় ১ মাস ধরে চলা আন্দোলনে স্থবির হয়ে পড়ে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে এনবিআর এর এই আন্দোলনে দুরভিসন্ধি আছে দাবি করে বৈঠক বাতিল করে বিদ্যমান সংকট নিরসন নিয়ে কঠোর অবস্থান নেয় সরকার। এমন পরিস্থিতিতে এনবিআর এর সব সেবা অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করে তাদের অফিসে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরি। এদিকে দুর্নীতির অভিযোগে এনবিআর এর ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ রয়েছে ঘুষ গ্রহণ, কর ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের। গত ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব এ.কে.এম. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা, সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে ৬ জনের বিরুদ্ধে তথ্যানুসন্ধান শুরুর কথা বলা হচ্ছে তাদের ৫ জনই এনবিআর এর চলমান শাটডাউন কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বলেও জানায় দুদক। কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মামলা বাণিজ্য রোধে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মামলায় সংশ্লিষ্টতা না থাকলে মামলা থেকে আসামিরা খালাস পাবেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী 16 জুলাই আবু সাইদ দিবসকে জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হলেও সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সংশোধিত সিআরপিসি আইনে পুলিশের প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকলে বিচার শুরুর আগেই মামলা থেকে খালাস পাওয়ার বিধান রয়েছে। প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে মুক্ত করে দিতে পারবেন। এই আইন কার্যকর হলে মামলা বাণিজ্য এবং হয়রানি কমে আসবে বলে জানান তিনি। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আসিফ নজরুল আরো বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। এর ফলে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশনও কাজ করতে পারবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আলোচনার গতি আশানুরূপ নয় স্বীকার করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, আগামী মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশে যে ঘোষণা দেওয়া হয়েছিল তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। তবে বিএনপি বলছে, যেসব বিষয় এরই মধ্যে ঐকমত্য হয়েছে তা দিয়ে জুলাই সনদ করা যায়। আর এনসিপির অভিযোগ, বিএনপি সহ সমমনা কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার। মিজান শাহজাহানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 7ম দিনের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দল। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। এক ব্যক্তি জীবনে প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ অনেক বিষয় ঐকমত্য হয়েছে। তবে আনুপাতিক হারে নির্বাচন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান পদে না থাকা, জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন সহ বেশ কয়েকটি মৌলিক বিষয়ে ঐকমত্য হচ্ছে না। প্রথম বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যদি সব বিষয়ে একমত হতে বাধ্য করা হয় তা ঠিক হবে না। জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা, তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে, আর জুলাই সনদ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সূচনা। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অভিযোগ, কোন দল প্রভাব বিস্তারের চেষ্টা করছে। উচ্চ কক্ষ যদি আনুপাতিক হারে হয়, তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিম্পল মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামতটা আসবে, সেই বিবেচনায় আমরা একমত হতে পারি, কিন্তু সেটা পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে। শুধুমাত্র 2-1টি দলের দাদাগিরি কিংবা
দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয়। আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে থাকা জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, সংস্কার হতে হবে জাতীয় স্বার্থে। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। এটা জাতীয় স্বার্থে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন, কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি। 2 জুলাই বুধবার আবারও বসবে ঐকমত্য কমিশনের মুলতবি বৈঠক। দুটো বিষয় নির্ধারণ করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দুদক কর্মকর্তা পরিচয়ে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছে 1 লাখ টাকা ঘুষ দাবি করা প্রতারক চক্রে 4 জনকে আটক করেছে কমিশন। সংস্থাটি জানায়, দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে তারা। এর সাথে কমিশনের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। এখান থেকে বের করে দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। দুদকের ক্লিয়ারেন্স দিতে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে 1 লাখ টাকা দাবি করা হয়। যে অডিও হাসনাত আব্দুল্লাহ পোস্ট করলে সমালোচনার মুখে পড়ে দুদক। ওই ঘটনার অনুসন্ধানে নেমে রাজধানী থেকে 4 জনকে আটক করেছে কমিশন। আটককৃতরা জানান, তারা একটি গ্রুপে কাজ করেন, তবে মূল হোতা আটক হয়নি। আমি আসলে ওরকম ভাবে করিই নাই, আরমানে করে, আজমিরে করে, ওরা আমার অফিসে আসে। এত পরিচয়, সাংবাদিক পরিচয় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? আমি আমার কোনো কারণ নেই, আমি সাংবাদিক পরিচয় দিই নাই। এটা সোহাগ দিচ্ছে, যে সোহাগ, এটা ডিজে সোহাগ বলে আর কি। ধরছে ওই যে ওদের সাথে টাচে পাইছে এই জন্য। কত টাকা পাইছেন এখন? আমার কাছে কোনো টাকা নাই এবং আমি পাই নাই। ক্যামেরা সোহাগের, ওই যে ডিজে সোহাগ। এটার সাথে কোনো কিছু জড়িত না। আমার ডাইকে নিয়ে কমিশনের কর্মকর্তারা জানান, দুদকে মামলার কথা বলে প্রথমে ফোন করা হয় টার্গেট ব্যক্তিদের। এরপর সাংবাদিক সেজে তা সমঝোতার চেষ্টা করেন। পেশাদার সাংবাদিকদের মতো ক্যামেরা, মাইক্রোফোন, ভিজিটিং কার্ড সহ সবকিছু আছে তাদের কাছে, যেগুলো জব্দ করেছে দুদক। দেখেন, একটা বোমা মেশিন, এটা কিন্তু খালি। সে যখন এই প্রতারক চক্র যখন যেই টিভির কার্ড ব্যবহার করতে হয়, সেখানে ওই স্টিকার বসিয়ে দাঁড় করে যায়। দুদকের ভেতর থেকে তথ্য না দিলে টার্গেট ব্যক্তিদের কিভাবে প্রতারকরা ফোন করছে, এমন প্রশ্নে দুদক মহাপরিচালক জানান, তাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এটা তারা প্রফেশনাল প্রতারক, তারা 300 জায়গায় ফোন করলো, যদি 3টাও যদি তারা প্রতারণা করতে সক্ষম হয়, মামলা তদন্তকালে যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার নাম উঠে আসে, তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেই। দুদক কর্মকর্তা সেজে প্রতারণার সময় এর আগেও এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। জামিনে বের হয়ে ফের একই কাজে জড়িয়ে পড়ে তারা। আশ্চর্য হবেন, এই প্রথম যে 3 জন আছে, মোহাম্মদ সেলিম, এই কিন্তু ওই মামলাগুলোতেও কিন্তু আসামি ছিল এবং জামিনে বের হয়ে এসে সে কিন্তু এই কাজের সাথেই সম্পৃক্ত হচ্ছে বারবার। তারা কিভাবে জামিন পাচ্ছেন সে বিষয়ে কথা বলেন দুদকের মহাপরিচালক। বিজ্ঞ আদালত নিশ্চয়ই সিদ্ধান্ত প্রদান করবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমরা কোটি কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা উন্নত জাতের আনারসে সাড়া ফেলেনি টাঙ্গাইল কৃষকদের মাঝে। ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। নানা অব্যবস্থাপনায় এবং কৃষকদের জ্ঞান না থাকায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন MD2 জাতের এই আনারস চাষে। বিশ্বখ্যাত এই আনারসের আবাদ পরিকল্পিতভাবে করা হলে বিদেশে রপ্তানি করা সম্ভব হতো। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সুপার 8 খ্যাত MD2 আনারস বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি ফল। স্বাদে ভালো, পুষ্টিগুণে ভরপুর, মনোমুগ্ধকর সুবাস সমৃদ্ধ হওয়ায় এই ফলের চাহিদা দিন দিন বাড়ছে। দেশি জাতের আনারসের থেকে 3-4 গুণ বেশি ভিটামিন সমৃদ্ধ এই জাতটি হৃৎপিণ্ড, ক্যান্সার ও ডায়াবেটিকে ক্ষতির মাত্রা কমাতে সাহায্য করে বলে জানান বিশেষজ্ঞরা। আর তাই এই জাতের আনারস চাষ দেশের সম্প্রসারণের লক্ষ্যে 2021-22 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত মধুপুরে 227 জন কৃষকের মাঝে প্রণোদনার মাধ্যমে 12 লাখের বেশি MD2 জাতের আনারসের চারা বিতরণ করা হয়। তবে ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানির সময় কন্টেইনারে অধিকাংশ আনারসের চারা নষ্ট হয়ে যায়। এতে করে কৃষক চারা রোপণ করে ক্ষতির মুখে পড়েন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন MD2 আনারস চাষের প্রতি।
আবার নতুন জাতের আনারস আবাদে সঠিক প্রশিক্ষণ না থাকার কারণেও আবাদে মার খান অনেক কৃষক। প্রাথমিকভাবে অনেক চাষি এই চারা দিয়ে চাষ করে নিজেরাও হতাশ হয়ে গিয়েছিল যে কিরে এত দামি চারা বা এত দামের আনারস চারা এত খারাপ হবে কেন। বিদেশ থেকে যে চারাটা দেয়, চারাটা তো আসলে আস্তে আস্তে চারাটা তো শক্তিশালী গায়ে থাকে না। যে সমস্ত কৃষকের হাতে এই চারাগুলো তুলে দেওয়া হয়েছিল তাদের কোনো এটা উৎপাদন সম্পর্কে জ্ঞান ছিল না, যার কারণে এটা উৎপাদনের প্রথম অবস্থায় অনেকেই হোঁচট খেয়েছে, আবার এরই মাঝখানে অনেকেই সফল হয়েছে। উন্নত জাতের এই আনারস চাষে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। প্রণোদনার মাধ্যমে আবার এগুলোকে অল্প আকারে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায় তাহলে এটা আবাদ করা সম্ভব, এবং আমরা লোকাল মার্কেট তৈরি করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে মার্কেটটা আছে সেটা আমরা সহজে ধরতে পারবো। পরিকল্পিতভাবে MD2 জাতের আনারস আবাদ করা হলে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আরব দেশে খেজুর চাষ হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে এই খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। এবছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রির স্বপ্ন দেখছেন তিনি। খেজুর গাছের টিস্যু কালচারের শাখা চারা বিক্রি করেও লাভবান হচ্ছেন মিশ্র ফলের এই বাগান মালিক। পাহাড়ে সৌদি খেজুর চাষের খবর পাঠিয়েছেন খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদ, জানাচ্ছেন শরীফুল ইসলাম। পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুরে দুর্গম গ্রামে মিশ্র ফল বাগানের জন্য সুখ্যাতি রয়েছে শৌখিন কৃষক নূর আলমের। এবার আরবের খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুরুতে ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরও 75টি চারা সংগ্রহ করেন সৌদি আরব থেকে। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। সবুজ ও হলুদ রঙের খেজুরের থোকা শোভা পাচ্ছে নূর আলমের বাগানে। প্যাকেটে মোড়ানো খেজুর দেখতেই যেন নয়ন জুড়িয়ে যায়। পাহাড়ি মাটিতে বাণিজ্যিকভাবে খেজুর চাষের খবরে অনেকেই ছুটছেন তার বাগান দেখতে। এখান থেকে কাজ করি, তারপরে সংসার চলে। খুব চমৎকার পরিবেশে একটা বাগান, পাহাড়ের মাটিতে। আমাদের মাটিরাঙ্গার সদর থেকে অনেকটা দূরে হলেও চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান। 2019 সালে খেজুরের চাষাবাদ শুরু করলেও গত 3 বছর ধরে সেসব গাছে ফলন আসছে। গত বছরও 2 লাখ টাকার খেজুর বিক্রি করেন তিনি। এবার 5 লক্ষাধিক টাকার খেজুর বিক্রির আশা করছেন নূর আলম। মরুভূমির খেজুর চাষ করে সফলতার জন্য খুশি কৃষি বিভাগও। অনাবাদী পাহাড়ে খেজুর বাগান সম্প্রসারণে উদ্যোগী হওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। এই খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি 25টা চারা। তারপরে ধাপে ধাপে আমি 100 চারা পূর্ণ করি। এর মাঝে 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এবছর আলহামদুলিল্লাহ ফলন আসছে। ওই কৃষকের বাগান পরিদর্শন করি। ওই বাগানে অনেকগুলা খেজুরের প্রায় 120 থেকে 30টা গাছে ফলন এসেছে এবং গত বছরের তুলনায় ফলন অনেক ভালো। খেজুরের পাশাপাশি নূর আলমের বাগানে শোভা পাচ্ছে ড্রাগন, চায়না কমলা সহ বিভিন্ন মিশ্র ফলের গাছ। তার সফলতা দেখে বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন অন্য কৃষকরাও। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ছাত্রদের আন্দোলনের মুখে 31 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তারিখ রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে 30 এপ্রিল ঘোষিত তফসিল স্থগিত করার ঘোষণা আসে। নির্বাচন কমিশনার 5 সদস্য স্বাক্ষরিত এই ঘোষণায় বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির পরিপ্রেক্ষিতে কমিশনের আজকের সভায় নির্বাচনী তফসিল স্থগিতের সিদ্ধান্ত হয়। ডাকসু ও হল সংসদগুলোর পুনর্নির্ধারিত নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলেও ঘোষণায় বলা হয়েছে। এবার খেলার খবর। ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে 4-0 গোলে ধরাশায়ী করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স প্যারিস সেন্ট জার্মি PSG। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্সের দলটি। এদিকে ব্রাজিলিয়ান ব্রেমিঙ্গোকে 4-2 ব্যবধানে হারিয়ে শেষ 8-এর টিকিট পেয়েছে বায়ার্ন মিউনিখ। পরাগ আরমানের রিপোর্ট। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে খেলতে নামার আগেই মায়ামিকে হারানোর হুঙ্কার দিয়ে রেখেছিল PSG।
কিন্তু মেসি সুয়ারেজরা পাল্টা জবাব দিতে পারেননি ইউরোপ চ্যাম্পিয়নদের। খেলার 6 ও 39 মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস 2টি গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় লুইস এনরিকের দলের হাতে। প্রথমার্ধের বাকি সময়টা মায়ামিকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেছে পিএসজি। 44 মিনিটে টমাস আভিলেজের আত্মঘাতী হলে 3-0 ব্যবধানে এগিয়ে যায় এনরিকের দল। আর প্রথমার্ধের যোগ করার সময়ের 4র্থ মিনিটে আশরাফ হাকিমি ইন্টার মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠোকেন। খেলার বাকি সময়ে কোনো দল গোলের দেখা না পেলে 4-0 ব্যবধানের জয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় প্যারিস সেন্ট জার্মেই। এদিকে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের 4 দলের মধ্যে সেরা ফুটবলই খেলছিল ফ্লেমিঙ্গো, কিন্তু ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমে যেন তারা নিজেদের খেলাটাই ভুলে যায়। তাতে খেলার 6 মিনিটে চিলের মিডফিল্ডার এরিক পুলকারের আত্মঘাতী গোলে লিড পায় জার্মান চ্যাম্পিয়নরা। 9 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। পরে ব্রাজিলিয়ান দলটি প্রতিদ্বন্দ্বিতায় ফিরলেও পরাজয় ঠেকাতে পারেনি। শেষ পর্যন্ত 4-2 গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ 8-এর টিকিট পায় বায়ার্ন মিউনিখ। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সরকার ও ব্যবসায়ীদের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। 6 রাজস্ব কর্মকর্তা দুর্নীতির অনুসন্ধানে দুদক। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস ও 16 জুলাই শহীদ দিবস। উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত। কোটি কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে উন্নত জাতের আনারসের চারা এনো লোকসানে টাঙ্গাইলের কৃষকরা। মুখ থুবড়ে পড়েছে প্রকল্প। এবং খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাণিজ্যিকভাবে সৌদির খেজুর চাষ করে সফল শৌখিন কৃষক নূর আলম। এবছর 5 লাখ টাকার ফল বিক্রির আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।